নমস্কার সবাইকে, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতায় ঘটে যাওয়া আরেকটা সত্য ঘটনা। রাত 2টোর সময় একটা ছেলে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় সে একটা তাল গাছের তলায় দাঁড়িয়ে টয়লেট করে। তার সাথে তারপরে কি ঘটনা ঘটে আজকে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কানে হেডফোনটা পরে নাও অবশ্যই বেটার এক্সপিরিয়েন্সের জন্য। চলো গল্পটা শুরু করা যাক। আজকের এই স্পেশাল গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন দীপঙ্কর দাস দাদা, কলকাতা থেকে। দাদা যেভাবে গল্পটা আমাকে মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্পটা শুরু করছি আমি দীপঙ্কর। সবাইকে নমস্কার, আমার নাম দীপঙ্কর। কলকাতার একটি খুবই ছোট্ট গ্রামে আমি থাকি। গ্রামটার নামটা এখানে আমি নিলাম না। যাই হোক, ডিরেক্ট গল্পতে যাওয়া যাক। গল্পটা আমার জীবনে ঘটে 2017 সালে। বয়স তখন আমার 18 বয়স, গায়ের রক্ত গরম, কারো কথা শুনতাম না। রাত বেরাত বন্ধুদের সাথে আড্ডা মারতাম, গাড়ি করে ঘুরে বেড়াতাম। যাই হোক, সেদিন রাতটা ছিল শুক্রবার, অমাবস্যার রাত। বাবা মা বারবার ফোন করছিল, আমি বলে দিলাম যে রাত হবে আসতে। কারো কথা অতটা শুনতাম না। তো বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে কখন যে 1:30 বেজে গেল খেয়ালই করলাম না। যাই হোক, বাড়ি ফেরার দিকে এগাতে থাকলাম বাড়ির দিকে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2টো বাজবে ওরকম। বাড়ি ফিরতে প্রায় আর 5 মিনিট বাকি। প্রচণ্ড জোরে টয়লেট পেয়ে গেল। কি করব, আমার বাড়ির কাছে একটা তাল গাছ ছিল। আমি ওখানে দাঁড়িয়ে টয়লেট করছিলাম। তার আগে বলে দিই, আমি একটুখানি নেশাগ্রস্ত ছিলাম। আমি একটুখানি মদ খেয়েছিলাম ওই দিন। যাই হোক, ওখানে দাঁড়িয়ে টয়লেট করতে করতে আমার মনে হলো কেউ আমার নাম ধরে পেছনের দিকে ডাকলো। গলাটা একটা মেয়েলি গলা। দীপঙ্কর। একবার ডাকাতেই আমি পেছন ঘুরে তাকালাম। মনে হলো একটা কালো ছায়া পেছন থেকে সরে গেল। তারপরে অত কিছু ফিল হয়নি, বাড়ির দিকে এগাতে থাকলাম। কিন্তু যত এগাচ্ছি মনে হচ্ছে বাড়িটা ততই দূরে। আর মনে হচ্ছে আমার পেছন পেছন আরও 2টো পা আমাকে ফলো করছে। অত কিছু না ভেবে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে শুরু হলো খেলা। আমার শরীরে প্রচণ্ড জ্বর আর সারা গায়ে আঁচড়ের দাগ। বাড়ির লোক খুব ভয় পেয়ে যায়। কিন্তু তখনও আমি ভাবিনি যে এত ভয়ঙ্কর কিছু আমার সাথে হতে চলেছে। 2 দিনের মধ্যে জ্বর সেরে গেল। আমি আবার জেকে সেই আড্ডা মারলাম, খেলাধুলা করছি বন্ধুদের সাথে, নিজের লাইফে ফিরে গেলাম আর কি। তো ঠিক বুধবারের দিকে আমি বন্ধুদের সাথে রাত করে একটু বাড়ি ফিরলাম। প্রায় তখন বাজে 2টো বেজে গেছে, 2টোর পরই আমি বাড়ির দিকে আসছিলাম। তো আমার বাড়ির কাছাকাছি কোনো বন্ধু থাকে না। আমার বাড়ির 1 কিলোমিটার আগে একটা বন্ধুর বাড়ি ছিল, সে আমাকে সাইকেল করে অতটা নামিয়ে দিয়ে যায়, তারপর আমি হেঁটে আসি। যেহেতু প্রথমেই বললাম গ্রামে থাকি, 10টা-11টা মানে অনেক রাত, তখন সবাই ঘুমিয়ে পড়ে, চারিদিক অন্ধকার। রাস্তার মধ্যে খালি কিছু লাইট পোস্ট রয়েছে, যেগুলোর আলো নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে। তো যাই হোক, আমি আমার বাড়ির দিকে এগাচ্ছি। আবার ঠিক সেম জায়গাতে দাঁড়িয়ে আমার প্রচণ্ড জোরে টয়লেট পেলো। আমি আবার তাল গাছে দাঁড়িয়ে টয়লেট করতে থাকলাম। আবারও পেছন থেকে কেউ একটা আমার নাম ধরে ডাকলো, দীপঙ্কর। কিন্তু এইবার আমি কিন্তু নেশায় ছিলাম না। আমি স্পষ্ট শুনলাম কেউ আমাকে ডাকলো। আমি পেছন ঘুরে তাকালাম, দেখলাম একটা মেয়ে। মেয়েটার বয়স 20 বছর হবে। মেয়েটার একটা সাদা শাড়ি পরেছিল, দেখলে মনে হচ্ছে আমার থেকে বড়। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমায় চেনেন? আমাকে দেখে হাসলো। রোজই তো এখানে দাঁড়িয়ে টয়লেট করো, তুমি জানো এই গাছটা কার? আমি বললাম, না জানি না। বলল, গাছটা আমাদের।
আমি ভাবলাম আশেপাশে গ্রামের লোক, এবার দেখো আমি তো আর সব বাড়ির লোককে চিনি না, হয়তো বাবা মা চিনতে পারে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, দিদি আসলে খুব জোরে পেয়ে গেছিলো, ভুল হয়ে গেছে, আর আর হবে না। বললো ঠিক আছে তুমি যাও। আমি বাড়ি চলে গেলাম। পরের দিন বিকেলবেলা আমি ক্রিকেট ফ্রিকেট খেলে বাড়ি ফিরছি, 5টা বাজে। আবার পেছন থেকে আমাকে একজন ডাকলো। ঘুরে দেখলাম কালকের সেই মেয়েটা। আমি বললাম, আরে দিদি তুমি এখানে? বললো, আচ্ছা তুমি আমায় দিদি বলছো কেন, আমার বয়স কি খুব বেশি? আমি ঘাবড়ে গেলাম। আমি বললাম, না না মানে তোমাকে দেখে তো আমার থেকে বড় মনে হয়, তাই আর কি, এমনি কোনো ব্যাপার না। মেয়েটা বলল, আজ থেকে আমরা বন্ধু, তুমি যেখানেই যাবে আমাকে পাবে। আমি কথাটা ঠিক বুঝলাম না, তো আমি বাড়ি চলে গেলাম। সেদিন রাতেও যথারীতি আড্ডা বাড্ডা মেরে, কিন্তু সেদিন আর অত রাত করিনি, 11:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। আর তাল গাছেও টয়লেট করিনি। যাই হোক, আমি চোখটা বন্ধ করে শুয়েছি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আমি স্বপ্ন দেখছি ওই মেয়েটাকে নিয়ে। ওই মেয়েটা আর আমি একটা জায়গায় বসে রয়েছি, আর মেয়েটা আমাকে বলছে আমি মরে গেছি। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু না, ও আমায় ঠকিয়েছিল। আমি মরে গেছি জানো। তুমি সেই রাতে ওখানে দাঁড়িয়ে টয়লেট করছিলে, তো তোমাকে আমার খুব ভালো লেগেছে। আজ থেকে তুমি আমার স্বামী। আমি আমি তোমার সংস্পর্শে কোনো মেয়েকে আসতে দেব না, কাউকে না, কাউকে না, কাউকে না। আমার ঘুমটা ভেঙে গেল। রাত তখন 3টে, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। একটুখানি জল খেয়ে নিলাম বসে। মনে হচ্ছে ঘরটা পুরো বন্ধ হয়ে আসছে, আর মনে হচ্ছে আমার বাড়ির বাইরে কেউ একটা কন্টিনিউ হাঁটছে, এদিক থেকে এদিক যাচ্ছে। পায়ের শব্দ আমি পুরোপুরি শুনতে পাচ্ছি। গায়ে কেরম একটা কাটা দিচ্ছে, গাটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে কেউ আমায় কন্টিনিউ দেখছে। তো যাই হোক, অত কিছু না ভেবে বাড়ির থেকে বাইরে বেরিয়ে আমি একটু টয়লেট করে আবার ঘরে ঢুকবো। সেই টাইমে মনে হলো আমাকে পেছন থেকে কেউ একটা ডাকলো, দীপঙ্কর। পেছন ঘুরে তাকালাম, আরে এটা তো সেই মেয়েটা, এত রাতে আমার বাড়ির সামনে। আমি বললাম, তো তুমি এখানে? বলছে, তোমার কাছেই তো এসছি দীপঙ্কর, আমাকে আপন করে নেবে না? আমি জানি না আমার কি হলো, মনে হচ্ছে আমার শরীর টানছে ওর প্রতি। কিন্তু আমি না সঙ্গে সঙ্গে নিজের মানে একদম মাথাটা ঠিক করে আমি ঘরে ঢুকে যাই, গেটটা আটকে দিই। কারণ ওই স্বপ্ন, এত রাতে একটা মেয়ের আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, পরের দিন সকালবেলা আমি খুব চিন্তায় রইলাম। আমি মাকে জিজ্ঞেস করলাম, আশেপাশে কোনো এরকম মেয়ে থাকে নাকি? মা বললো, না আমার তো জানাশোনা এরকম কোনো মেয়ে নেই। মা আবার ঠাট্টা করে বলল, কেন, কোনো মেয়ের চক্করে পড়েছো? আমি বললাম, না না দূর, এইসব কি কথাবার্তা। আমি বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু মাথার মধ্যে খালি একটা জিনিসই ঘুরছে, মেয়েটা কে, কেন আমায় ফলো করছে, আর আমার স্বপ্নেই বা কেন আসছে মেয়েটা। তো আমি একটা বন্ধুর সাথে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি তার সাথে সব ডিসকাস করলাম। ও বলল, একটা কথা বলতো, মেয়েটা কি সাদা শাড়ি পরা? বলছি হ্যাঁ। মেয়েটার হাইট কি 5 ফুট 6 ইঞ্চি মতো হবে? বললাম হ্যাঁ। সেটা না কেন একটা ঘাবড়ে গেল। আমি বললাম, কেন, তুই চিনিস ওকে? বললো, না না চিনি না, আমি পরে কথা বলছি, বাড়ি যাই রে, আমার একটু দরকার আছে। ও চলে গেল। এবার আমরা যে কথা বলছিলাম, আমার আরেকটা বন্ধু সেটা মানে দেখছে, তো সেও আসলে এসে বললো, কী ব্যাপার রে? আমি বললাম, জানি না মালটার কি হলো, এরম এরম আমার সাথে হচ্ছে। তো আমি ওকে বললাম, ও ভয়তে চলে গেল। আমাকে আবার ওই বন্ধুটা বললো, আচ্ছা তুই ওকে কতদিন ধরে চিনিস? আমি বললাম, আরে ও তো আমার এখানে খেলাধুলা করতাম তবে থেকেই ও আমার খুব ভালো বন্ধু। আমাকে আমার বন্ধুরা বললো, তুই কোনোদিন ওর বাড়ি গেছিস? বললাম, না না বাড়ি যাইনি, মাঠেই জাস্ট খেলাধুলা করি একসাথে। ও বলল, তুই যেই মেয়েটার বর্ণনা দিলি সেটা আর কেউ না, ওর বোন। প্রায় 2-3 মাসও হলো ওর বোন সুইসাইড করেছে, একটা ছেলেকে ভালোবাসতো,
ছেলেটা ধোকা দিয়েছে ওই মেয়েটাকে। আমার পায়ের থেকে মাটি সরে গেল। ওই মেয়েটা নাকি মৃত। আমি কোনো দিকে না তাকিয়ে, সন্ধ্যা নামছে নামছে, আমি তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। ঠিক বাড়ি ঢুকবো তার আগে তাল গাছ তলাটায় আমি দেখলাম ওই মেয়েটা সাদা শাড়ি পরে চুলগুলোকে ছড়িয়ে সামনের দিকে তাল গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে গেল। আমি আর কোনো দিকে না তাকিয়ে মেয়েটাকে ক্রস করছি। হঠাৎ করে মেয়েটা বলে উঠলো, দীপঙ্কর, তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়বো না। আমি চিৎকার করে উঠলাম মেয়েটার উপরে, কি চাও তুমি? কেন করছো আমার পেছন? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। তুমি মরে গেছো, তুমি মৃত একটা মানুষ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে মা যখন আমাকে দেখলো আমার এই অবস্থা, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কিছু না বলে আমার ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে নিজের মতো বসে ফোন দেখছি। ঠিক তখনই আমার মনে হলো কেউ একটা আমাদের ঘরের ছাদের উপরে প্রচণ্ড জোরে লাফাচ্ছে। মা প্রচণ্ড জোরে আমার গেটের মধ্যে ধাক্কা মারছে। আমি গেটটা খুললাম। আমি বললাম কি হয়েছে? মা বলল, দেখ দেখ না, ছাদের উপরে কে লাফাচ্ছে প্রচণ্ড জোরে। আমি তাড়াতাড়ি করে ছাদে গেলাম, না ছাদে কেউ নেই। আমি নিচে চলে এলাম। নিচে এসে হঠাৎ করে দেখি মায়ের চিৎকারের আওয়াজ। মা পড়ে গিয়ে পুরো হাত পা কেটে ফেলেছে। আমি মাকে যখন জিজ্ঞেস করলাম কি করে পড়লে, মা বলল, আমার মনে হলো তোর নাম ধরে বাইরে কেউ ডাকলো। আমি যেই গেলাম, তুই বিশ্বাস করবি না, একটা মেয়ে ছোটোখাটো সাদা একটা কাপড় পরে, ওর মুখের চারিদিকে রক্ত, চোখের মধ্যে মনি নেই, ও আমার গলা টিপে আমাকে ফেলে দিল। আমার গলা শুকিয়ে গেল। আমি মাকে ঘরে এনে সব কথা খুলে বললাম। মা আমাকে একটা ঠাস করে চড় মারলো। বললো, তুই এতক্ষণ বলিসনি কেন? তুই এটা পিশাচিনীর ভাগ্যে পড়েছিস, তাড়াতাড়ি আমার সাথে চ। উনি আমাকে একটা মনিবের কাছে নিয়ে গেল। উনি আমাকে দেখেই বলল, এই ঘরে ঢুকবে না, বাইরে দাও, বাইরে দাও। মা খুব অবাক হয়ে গেল, বলল, কি হয়েছে বাবা, কি হয়েছে, ও ঘরে ঢুকবে না কেন? ওই মনিব বলল, তোমার ছেলেকে ডাইনিতে পেয়েছে, ওর পেছনেই আছে, এখানে ঢুকলে আমাদের ক্ষতি হবে। আমি সব জানি তোমার ছেলের ব্যাপারে, তুমি বাড়ি যাও, আমি ব্যবস্থা করছি। ওই দিন রাতে প্রায় 10 জন আমার বাড়িতে এসেছিল, ওই মনিবের লোক এসে আমার বাড়িতে কন্টিনিউ পুজো আর্চানা চলছে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি কেন চলছে এগুলো। হঠাৎ করে কি হলো, একটা প্রচণ্ড চিৎকার আমার কানে ভেসে উঠলো, দীপঙ্কর, আমি যেতে চাই না তোমায় ছেড়ে। ওই মনিবেরা বলল, কোনো দিকে কান দেবে না, তুমি একটা কাজ করো, সেদিন রাতে যা যা জামা প্যান্ট পরেছিলে সব একটা ব্যাগে ঢোকাও। আমি তাড়াতাড়ি ঢোকালাম। আমি গঙ্গার ধারে গিয়ে উনি বলল, এগুলো পুড়িয়ে দাও, আমার কাজ হয়ে গেছে। আমি পোড়াতে যাব, বিশ্বাস করবে না, কন্টিনিউ প্রায় 15 মিনিট জোরে ঝড় চলছে, কিন্তু সেই টাইমে গরমকাল, এক ফোঁটা হাওয়া ছিল না, কিন্তু প্রচণ্ড ঝড় চলছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। 15 মিনিট পরে ওই যে মনিবের লোকজন ছিল, ওরা আমাকে গার্ড করেছে, করে কোনো রকম আগুনটা ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হলো আমার গাটা না কেরম হালকা হয়ে গেল, আমার মাথা থেকে ঘাম ঝরছে। তারপর ওই মনিবটা আমাকে একটা তাগা দিয়েছিল, বলেছিল পেছনে যদি কেউ ডাকে কোনোদিনও পেছন ঘুরে এক ডাকে সাড়া দেবে না। তারপর থেকে আর এরকম কিছু হয়নি। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট বাট ভয়ানক ঘটনা। যদি পারো তোমার শ্রোতাদের পড়ে শুনিও রিতম। তো প্রথমে বলি, চিন্তা করো তুমি একটা জায়গা থেকে বাড়ি ফিরছো, তোমার প্রচণ্ড জোরে টয়লেট পেয়েছে, একটা গাছের তলায় তুমি দাঁড়িয়ে টয়লেট করলে, ওই গাছটাই হয়ে গেল তোমার জীবনের সব থেকে ভয়ানক দিক। যাই হোক, যদি গল্পটা ভালো লেগে থাকে কমেন্টে দাদাকে জানিও কিরম লাগলো, লাইক করে দিও, শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও, আমার পরিবারের একটা সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, আমার ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে ritom91558@gmail.com। তোমার সাথে ঘটা বা তোমার শোনা কোনো গল্প তুমি পাঠাতে পারো এই ইমেলে। যাই হোক, আজকের জন্য এইটুকু, ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো ভয় নিয়ে, কারণ ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।